থ্যাংক ইউ রঞ্জু ভাই। আসলে রঞ্জু ভাই আমার বড় দাদার মতন। এখানে সবাই আমার ভাই এবং বোনেরা রয়েছেন এবং আসলে প্রেস্টিজ মানে তো একটা পরিবার, তাই না? তাই আমরা সবাই এখানে যারা রয়েছি তারা সবাই আমার ভাই বোন। আর সেকেন্ড সেশনে আমি আপনাদের সকলকে ওয়েলকাম করতে চাইবো। আর তার সাথে সাথে বলবো যে আমাদের তাজুল ভাই কোথায় আছেন? তাজুল ভাই, তাজুল ভাইকে কিন্তু এই ডিরেক্টর্স মিটিংয়ে অবশ্যই জরুরি। উইদাউট লিডার কোনো কিছুই কিন্তু মানে সমাপ্ত নয়, রাইট? সো আজকের প্রোগ্রাম কেমন লেগেছে? ভালো? সবার ভালো লেগেছে? সবাই আমরা সফল হতে চাইছি মন প্রাণ দিয়ে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করছি যে একটা অন্য দেশ থেকে এসে একটা অন্য দেশে এতটা সম্মান, এতটা ভালোবাসা, এত রেসপেক্ট আমাকে দিয়েছেন। আমি আমার আসলে বলার ভাষাও নেই। তাই আমি বাংলাদেশের মাটিতে একটা আমার অস্তিত্ব রেখে যেতে চাই। আমার কাজ দিয়েই, আমার কর্ম দিয়েই আমি সেটা রেখে দিতে চাই এবং প্রতিটা বাংলার ঘরে ঘরে যাতে আমি প্রত্যেকটা ভাই বোনকে যে স্বপ্ন আমি দেখিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনাদের সাথে কাজ করতে চাই। থ্যাংক ইউ। আজকের যে সেকেন্ড সেশনটা, এই সেশনটা আমার খুব প্রিয় সেশন এবং এই সেশনে আমরা শুধুমাত্র কথা বলবো না, আমার ভিডিওর সাথে কিছু কথা বলবো, ভিডিও দেখবো, তার সাথে সাথে কথা বলবো। যদি আমি বলি আপনার পুরনো, একদম পুরনো দিনে একটা খুব পপুলার একটা সিনেমার কথা, আপনি কোন সিনেমাটার কথা বলতে পারবেন? বেদের মেয়ে জ্যোৎস্না কেউ দেখেছেন? সবাই মোটামুটি দেখেছেন বেদের মেয়ে জ্যোৎস্না। এখনো পর্যন্ত বেদের মেয়ে জ্যোৎস্নার কথাটা বললেই সেই সিনেমাগুলো ভেসে ওঠে না? ওই কথাগুলো, গানটা মনে পড়ে কিনা? সিনগুলো মনে পড়ে তো? কেন মনে পড়ে বলুন তো? এত বছর পুরনো একটা বই, তারপরেও কেন মনে পড়ে? না, ভালো লাগা না। ভালো লাগা তো আমরা অনেক কিছু ভালো লাগা দেখি, কিন্তু আমরা ভিজুয়াল দেখেছি। ভিজুয়াল কোনো জিনিস যদি আমরা দেখি সেটা সবসময় মনে পড়ে। আমাদের ছোট বয়সের একটা অনেক পুরোনো দিনের পপুলার মুভি ছিল, আপনারা শুনেছেন কিনা জানি না, অমিতাভ বচ্চনের নাম শুনেছেন? অমিতাভ বচ্চন একটা ওয়ার্ল্ড ওয়াইড একজন আর্টিস্ট, যার কথা সবাই জানে। আমাদের ছোট বয়সে একটা বই ছিল শোলে, ঠিক আছে? আমজাদ খান ভিলেন ছিল, আমজাদ খান, ঠিক আছে? সবাই গব্বর সিংকে ভয় পেত, কিন্তু শোলের কথা বললেই কিন্তু আমরা গব্বরের কথাও মনে পড়ে যায়। কি সিন হয়েছে সেগুলো মনে পড়ে যায়। কেন মনে পড়ে যায়? আজ থেকে কত বছর আগে দেখেছি, হয়তো 35 বছর আগে দেখেছি বা তারও বেশি বয়সে দেখেছি, কিন্তু তারপরেও মনে পড়ে যায়, কারণ ওটা আমরা ভিডিওর সাথে দেখেছি। সো আজকে আমি ভিডিওগুলো কেন দেখাবো? আজকে আপনারা সকাল থেকে অনেক প্রেজেন্টেশন শুনলেন, আমার কথা শুনলেন, আমার হিস্ট্রি শুনলেন, সব কিছু শুনলেন, কিন্তু যদি আমি কিছু ভিজুয়াল দেখাই আপনাদের সেটা ব্রেনে থেকে যাবে। আর ব্রেনে যদি একবার থেকে যায় এটা আপনি আর কোনোদিন ভুলবেন না। ইয়েস অর নো? তো আমি চাইবো আমাদের যারা লিডার্সরা আছেন তারা তাজুল ভাইকে এখানে ডেকে আনবেন। আমি বেশিক্ষণ নেব না, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের প্রোগ্রাম সমাপ্ত করার জন্য। 1 ঘন্টা 15 মিনিটের বেশি আমি নেওয়ার চেষ্টা করব না। এই 1 ঘন্টা 15 মিনিট আপনার জীবনে যেন শ্রেষ্ঠ অধ্যায় হয়, তাই তাজুল ভাইকে আমি ডাকবো এখানে প্রোগ্রামটাতে আসার জন্য। ওকে, চলুন আগে একটা ভিডিও দেখব। কি ভিডিও? যে ভিডিওটা আমাকে ইন্সপায়ার করবে আমাদের আগামী দিন, আমরা আমাদের কীরকম লাইফস্টাইল চাই। আমরা মুখে মুখে বলি যে আমাদের লাইফস্টাইল এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার, কিন্তু লাইফস্টাইলটা আসলে কীরকম হওয়া দরকার সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। লাইটটাকে এখানে স্টেজের একটু বন্ধ করা যাবে? স্টেজের লাইট একটু বন্ধ করে দিই লাইটটা, তাহলে ভিডিওটা খুব ভালো দেখা যাবে। Run free.
ফেসের মধ্যে সেই দম নেই। আপনাকে সত্যি এরকম ধরনের একটা লাইফস্টাইল চাই? আপনি না চাইলে পাবেন না। একটু লাইটটা জ্বালিয়ে দেবেন প্লিজ। একটু কেউ লাইটের জায়গাতেই একটুখানি বসুন প্লিজ। কাজল ভাই একটু কষ্ট দেবো মাঝে মাঝে। যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা শুধুমাত্র ভিডিও নয়, আমার এবং হীরক স্যারের স্বপ্ন যে আমরা আমাদের নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত লিডাররা কাজ করেন তাদেরকে প্রত্যেককে এই লাইফস্টাইলটা দেবো। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের ড্রিম, এটাই আমাদের মিশন। শুধুমাত্র আমরা যে লাইফস্টাইলটা পাবো তা নয়, এই লাইফস্টাইলটা আমরা সবাইকে দিতে চাই। সেটা ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, দুবাই হোক, সেটা যে কোনো কান্ট্রিতে যেখানে আমরা কাজ করব তাদের প্রত্যেককে আমরা এরকম ধরনের লাইফস্টাইল আমরা দিতে চাই। কিন্তু চাইতে কাকে হবে, করতে কাকে হবে? কাকে করতে হবে? আপনাকে করতে হবে, নিজেকে করতে হবে। আমরা শুধুমাত্র আপনাকে দিক নির্দেশনা দিতে পারি, আমরা আপনাকে শুধুমাত্র রোড ম্যাপ দেখাতে পারি, কিন্তু আপনার কাছে কি আপনার ওয়াইটা ক্লিয়ার আছে? আজকে আপনি কেন কাজ করবেন, এই প্রথম প্রশ্নটা আপনাকে নিজেকে করতে লাগবে। কারণ আপনাকে যদি ফোন করা নাও হয়, আপনাকে যদি ফলো আপ করা নাও হয়, যাতে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজে যেন রেগুলার বেরিয়ে যান, সেই ওয়াইটা আজকে যে ওয়াইটা আমি নিজের কাছে ক্লিয়ার করেছিলাম যে আমি শুধুমাত্র আমার নিজের লাইফ বদলাবো তা নয়, আমি আমার মেয়ের লাইফটাকে বদলে দেবো। আমি যে কষ্টটা করেছি যেন আমার মেয়েকে যেন সেই কষ্টটা না করতে হয়, তার জন্য কিন্তু আমার আপলাইন ফোন না দিলেও, আমার আপলাইন আমাকে ফোন করে ফলো আপ না করলেও আমি প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোতাম। আপনার কাছে কি সেই ভাইটা ক্লিয়ার? ওকে, আমি জানতে চাইবো যে যে কোনো একজন বা দুজন আপনার নিজের ভাইটা বলবেন যে কেন আপনি প্রেস্টিজ করবেন। কেউ বলবেন না ডিসিডি হওয়ার জন্য, কেউ বলবেন না ডিসিডি হওয়ার জন্য। আপনি কিসের, এটা একটা লেভেল মাত্র, এটা শুধুমাত্র একটা লেভেল। এই যে ডিউসি ডেকোরেশন একটা লেভেল শুধুমাত্র। আপনি কোন রিজনের জন্য আপনি প্রতিদিন এই কাজটাকে করবেন, তার রিজন আপনাকে খুঁজে বার করতে হবে। যে আমি কিছুই পরিস্থিতি হয়ে যাক, বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, বন্যা হয়ে যাক, পৃথিবীর যা খুশি হয়ে যাক না কেন, আমাকে কেউ ফোন করুক না করুক, যে স্বপ্নটার জন্য আমি আজকে বেস্টিজে করতে হবে, যে স্বপ্নটা আপনার সামনে আসলে আপনার চোখে জল চলে আসে বা পানি চলে আসে, যে স্বপ্নের কথা ভাবলে, যে স্বপ্নের কথাটা ভাবলে আপনার গায়ের রোগ খারাপ হয়ে যায়, সেই স্বপ্নটা আপনাকে আজকে যেতে আপনাকে লিখতে হবে, যাতে কালকের পর থেকে আপনার আপলাইন যদি ফোন নাও করে, আপনি নিজে মনে করবেন আপনি আপনার বিজনেসের সিইও। এই বিজনেসটা কার? এই বিজনেসটা কার? সত্যি কি আমার? মনে করেন আপনারা? তাহলে আজকের পর থেকে এই বিজনেসের সমস্ত কিছু দিক নির্দেশনা, সমস্ত কিছু দায় দায়িত্ব কিন্তু আপনার। বেস্টিজ আপনার কাছে একটা প্ল্যাটফর্ম, বেস্টিজ শুধুমাত্র আপনার কাছে একটা টুলস, যেটা আপনাকে আপনার সাকসেসের চূড়ায় নিয়ে যাবে। কিন্তু বিজনেসের বসকে আপনি। অমিতাভ বচ্চনের একটা ডায়লগ ছিল একটা হিন্দি পপুলার বইতে, हम जहाँ खड़े होते हैं लाइन वहीं से शुरू होता है। আজকে এই বিজনেসে আমি যেখান থেকে কাজ শুরু করেছি, আমার নেটওয়ার্ক কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। আজকে আমি শুরু করেছি বলে আমার নিচে 5,65,000 লোক রয়েছে। আজকে আপনি যদি শুরু করেন, আপনি যদি দায়িত্ব নেন, আপনার নেটওয়ার্ক আপনার কাছ থেকে শুরু হয়। ইয়েস অর নো? তাহলে আপনাদের মধ্যে থেকে কে আমাকে বলবেন যে আপনার ওয়াইটা কি? কে শেয়ার করবেন? যে স্বপ্নটার কথা শুনলে গায়ের রং খারাপ হয়ে যায়, যে স্বপ্নটার কথা বললে চোখে পানি এসে যায়। থ্যাংক ইউ স্যার। বলুন আপনার নাম? একটু কাছে চলে আসবে, শুনতে পাবেন না হলে।
সবার সামনে দিন, আর একটু জোরে। আসসালামু আলাইকুম। নমস্কার, আমি সবাই বিশ্বাস। আমার জন্মস্থান অতর্কতা থানা, বগুড়া জেলা। তো আমার যেহেতু ম্যাডাম লাইফ স্টাইলটাকে বলতে বলেছে দিয়ে আমি তার কাছে বলা যায় এরকম ছিলেন না, কারণ খুব হতাশাগ্রস্ত। আর এই হতাশাগ্রস্ত জীবনে হয়তো বা আমার মতো অনেকেই আছেন, কিন্তু কেউ মুখ করতে পারতেছে না। এই ভেস্টিজটা আমি এখানে বসে আমার মুখে নিয়ে আসছিলাম। মেয়ে আমাদের এইখানে টেকনিক্যালের ডিপ্লোমা কোর্স করছে। আমি এখানে বসেছিলাম, কিন্তু আমার পাশে আমি কিন্তু আপনাদের কাছে সময় একটু ছিল সেটা বেশ না স্যার, টাইম খুব স্বল্প, আমাকে বেরোতে হবে। জাস্ট আপনার স্বপ্ন, মানে কি রিজনে আপনি ভেস্টিজটা করতে তো সেখানে যখন বসেছিলাম তখন আমার পার্শ্ববর্তী লোক বলছিল যে এই ভেস্টিজটা হচ্ছে ডেস্টিনির মতো। অবাক লাগলো যে আমাদের বাংলাদেশে কিন্তু ডেস্টিনি, অনেকেই যুবক ডেস্টিনি এবং এর সাথে আরও এই রকমের একটা প্রোডাক্ট ছিল টিএনসি। এই টিএনসিগুলোর সাথে আমিও দীর্ঘদিন কাজ করেছিলাম এবং বাংলাদেশে। তো আমি যেটা মূল উদ্দেশ্য যে আমি বাংলাদেশ 82-এ এসএসসিটা কমপ্লিট করি। এই এসএসসি কমপ্লিট করার পর আমি ইন্ডিয়াতে চলে যাই, ওখানে আমার 2 বছর ব্যাপার। তারপরে আমি বহরমপুর খ্রিস্টান ইনস্টিটিউট থেকে বিএসসিটা কমপ্লিট করতে চাই। ওর পরে 2001-এ আমি আবার বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে এসে যেটি একটু আগে এখানে বলেছিল, গার্মেন্টস ডিভিশনে আমি কাজ করি, পার্সোনাল এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে ছিলাম সামনাপুরতে এবং আমার সাথে তো পুরো জায়গা। তারপর আমি আপনার সমাজসেবা, জীবন নাম, মহিলা অধিদপ্তর এই বিভিন্ন সংস্থার সাথে প্রযুক্তিমূলক আপনার, যেহেতু আমি টেক্সটাইল ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি এবং ওই পারপাসে গার্মেন্টস ডিভিশনে আমি ট্রেনার হিসাবে সমাজসেবা মাধ্যমে আমি বর্তমানে আমি তো সেখান থেকে আমি এই জিনিসটার পিছনে আসছি এই কারণে একে এখনো আমি এর সাথে ইনভলভ হতে আমি পারিনি, প্লাস থেকে আমি উপলব্ধি করেছি। বা আমাদের বর্ধমানেও বেশ কয়েকটা কনফারেন্স করেছে এবং মিটিং করেছে, আমি সেগুলো দেখেছি এবং এর মধ্যে থেকে কিছু প্রোডাক্ট আমি নিয়ে নিজে ইউজ করতেছি। যদি আপনারা কেউ নিজে ইউজ না করেন তবে এর গুণগতমানটা বোঝা যাবে না। তো আমি এই যে ম্যাডাম যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোর উপর ভিত্তি করে এর উপরে পা দিয়েছি। আমি জানি না যে এই ভেস্টিজে আমি পা দিয়েছি আমার কথা কোন দিকে যাবে এবং যে বক্তব্য বলছেন আসলে উনি বোঝেন বিষয়টা। আপনাকে সবাই পাশাপাশি আলোচনা করবেন। থ্যাংক ইউ। বলুন, ওখান থেকে বলুন। আসসালামু আলাইকুম। আমি কোনো কাহিনী নয়, আমি আমার স্বপ্ন বলতে চাই। তো আমরা আসলে এখানে ভেস্টিজে আসছি, সবারই একটা কাঙ্ক্ষিত স্বপ্ন আছে। আমরা হয়তো অতীতে আমরা ফেইলিয়ার হয়েছি কোনো কাজে এবং চাকরিতেও রত আছি। আমাদের স্বপ্ন পূরণের জন্য সেখান থেকে আমরা মানে উপযুক্ত বেতন প্রাপ্তিতে আমরা পাচ্ছি না। এই জন্য আমরা সেই যে মনে লালিত স্বপ্নটাকে, যেই আমাদের ম্যাম বলছেন যে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, তারপর কাঙ্ক্ষিত লক্ষ্য সেই সিটি গোল্ড নয়, মানে আসল গোল্ড। এবং তার জন্য ওনাকে ক্রাউন ডিরেক্টর কমপ্লিট করতে হবে। আর ক্রাউন ডিরেক্টর যদি উনি কমপ্লিট করতে পারেন তাহলে উনি হাউস ফান্ড পাবে, আর হাউস ফান্ড যদি পান তাহলে উনি ওনার নিজের কাজটা বাস্তবায়ন করতে হবে। ফ্রেন্ডস, একটা কথা বলছি, আপনার জীবনের গোলটাকে ফিক্স করতে হবে এবং সেটা ওয়ান লাইন, জাস্ট ওয়ান লাইনের মধ্যে আমি আমার নিজের জিনিসটাকে বলবো। ওকে স্যার বলুন।
আমি এমন একটা ভবিষ্যৎ তৈরি করতে চাই যাতে সারা বিশ্ব আমাদের বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। উনি ওনাকে নিজেকে সবার মধ্যে পরিচিত করার জন্য করতে চান। আর একটা আমার ভাগে থেকে অনেক ভালো বন্ধু পাওয়া যায় এবং সারা বিশ্বে আমার বন্ধু থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলুন আমরা বলেছি আজকে ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের নলেজগুলো নেব। দেখুন তো ভিডিওতে যে ভদ্রলোককে দেখছেন তাকে কতজন চেনেন? কতজন চেনেন? দেখুন তিনি কি করছেন। কারা কারা চেনেন ওনাকে বলুন? কেউ একজন ওয়ান অ্যান্ড অনলি, কেউ একজন জানেন? প্রাণ আরিফ ফিল্মের হ্যাঁ, মালিক, প্রাণ গ্রুপের মালিক, গ্রুপ অফ কোম্পানির মালিক। প্রাণ গ্রুপের চেয়ারম্যান, হ্যাঁ, ওনার ভিডিও এটা। সবাইকে আমরা চিনতাম? সবাই চিনতাম না, কিন্তু প্রাণের নাম সবাই জানি। প্রাণের চেয়ারম্যানের কি এই কাজটা করা দরকার ছিল? প্রাণের নেটওয়ার্ক কি আপনারা জানেন যে প্রাণের নেটওয়ার্ক কত? ৩৯,০০০ কোটি টাকা। কত টাকা? ৩৯,০০০ কোটি টাকার কোম্পানির চেয়ারম্যান। উনি কিন্তু খুব সিম্পল সাধারণ মানুষ, যিনি কিন্তু ডিস্ট্রিবিউটর ভিজিটে যখন বেরোন, কোনো একটা ডিস্ট্রিবিউটরের ওপরে গাড়িতে উনি চেপে যান, বাইকের ওপরে চেপে যান, ওই প্রাণের ওই যে গেঞ্জিটা পরে দেখছেন, ওই গেঞ্জিটাতে উনি পরে থাকেন, আর ওই গেঞ্জি পরে সব জায়গায় ঘুরেন। আর যদি কোথাও নোংরা দেখেন, ওনার প্রোডাক্ট ভালো করে ডিসপ্লে হচ্ছে না, সেখানে উনি নিজে ওগুলো পরিষ্কার করেন। সত্যি কি খুব দরকার ছিল না? প্রয়োজন ছিল? ছিল না, কিন্তু তারপরে উনি কেন করছেন? কারণ বিকজ উনি কোম্পানিটাকে ভালোবাসেন। উনি শুধু কোম্পানির মালিক বলে নয়, ওনাকে আজকের দিনে ওনার কাজ করার কোনো প্রয়োজন নেই। আজকে যদি ৩৯,০০০ কোটি টাকার কোম্পানির মালিক যদি এইভাবে কাজ করতে পারে, তাহলে কি আমরা করতে পারি না? আমরা কি আমাদের বিজনেসটাকে ওন করতে পারি না? আমরা কি কেউ এখানে দাঁড়িয়ে বলতে পারবো যে অ্যাশিওর সোপে সামনে যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটা কি আমরা মুখস্থ করে রেখেছি? আমরা কি ফেস ওয়াশ যেটাকে আমরা বিক্রি করি, SPF 30 টাকে বিক্রি করি, SPF 30 সামনে কি লেখা আছে আমরা কি গড়বড় করে মুখস্থ বলতে পারবো? কত দাম বলতে পারবো? কত গ্রাম ওজন বলতে পারবো? ওটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে বলতে পারবো? সবাই বলতে পারবো না। সবাই আমরা প্রেস্টিজিয়ান, কিন্তু সবাই বলতে পারবো না। কিন্তু দেখবেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে যখন ডাক্তারের কাছে যায়, তার পাতা বেশি উল্টে যায় আর মুখে শুধু করতেই থাকে। তার কি কম্পোজিশন, তার কি ডোজ, সেটা কি দিয়ে বানানো হয়েছে, সেটা কোন রোগের উপকারী, সমস্ত কিছু তার মুখস্থ বলছেন। কিন্তু যারা আমরা প্রেস্টিজিয়ান আছে, যারা আমরা প্রেস্টিজের সাথে কাজ করছি ওতপ্রোতভাবে, তারা কি আমরা প্রেস্টিজের প্রোডাক্ট সম্পর্কে এতটা নলেজ দিচ্ছি? তারা কি আমরা প্ল্যান সম্পর্কে দেখতে যাচ্ছি? আমরা কি জানি লিডারশিপ বোনাস কিভাবে ক্যালকুলেশন করতে হয়? আমরা কি জানি ডিরেক্টর বোনাস কিভাবে ক্যালকুলেশন করতে হয়? আমরা কি জানি কার ফান্ড পেলে কিভাবে করতে হয় ক্যালকুলেশন? জানি না। আমরা সবাই ওপর কাজ করি, আমরা ওপর কাজ করি, আমরা দেখতে ঢুকতে চাই না। আজকের পর থেকে এটাকে আপনার কোম্পানি মনে করতে হবে। সবাই রাজি আছি? কারণ একটা জিনিস জানবেন, আপনি যদি ফাঁকি দেন আপনার বিজনেসের মধ্যে, ফাঁকি কিন্তু আপনাকেই করতে হবে। ইয়েস অর নো? কারণ আপনি ফাঁকি কাকে দিচ্ছেন? আপনার নিজেকে ফাঁকি দিচ্ছেন। একটু দরজাটা বন্ধ করে দেবেন প্লিজ। আজকের ডেটে বিজনেসটা করলে ডেভেলপমেন্ট কার হবে? চেক
চেক আসলে কি আপনি আপলাইনকে গিয়ে কি আপলাইনের পোর্শনটা কি দিয়ে আসেন, নাকি আপনি আপনার পুরো টাকাটা আপনি নিজে এনজয় করেন? তাহলে যদি আপলাইনকে আপনি টাকাটা না দিয়ে আসেন, তাহলে আপনার বিজনেসেও আপনাকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। আজকে আপনি বিজনেস করছেন, আপনি বলছেন ভেস্টিজের কথা, কিন্তু আপনার বাড়িতে দেখা যাচ্ছে হয়তো অন্য কোনো প্রোডাক্ট যেটা ভেস্টিজের আছে তারপরে অন্য কোনো জিনিস ব্যবহার হচ্ছে। আপনার রান্নাঘরেও দেখা যাচ্ছে অন্য প্রোডাক্ট, আপনার বাথরুমেও হয়তো দেখা যাচ্ছে অন্য প্রোডাক্ট, কিন্তু আপনি মুখে বলছেন আপনি ভেস্টিজ করছেন। তাহলে কি কথাটা হবে? তাহলে কি কাজটা সম্ভব? ভেস্টিজের প্রোডাক্ট যেগুলো আমাদের ব্যবহৃত হয়, যেগুলো আমাদের ভেস্টিজের কাছে পাওয়া যায়, আমরা চেষ্টা করব 100 এ 200% অ্যাজ এ লয়াল কনজিউমার হওয়ার জন্য। কিন্তু আমি বলছি ভেস্টিজের নিম সাবান, কিন্তু আমি ব্যবহার করছি ডাব সাবান, তাহলে কি আমাকে ওপরওয়ালা আমাকে ছাড় দেবে? কারণ আমি আমার নিজের সাথেই প্রতারণা করছি, আমি আমার কমিটমেন্টের সাথেই আমি প্রতারণা করছি। আমি বলছি এক, করছি এক। তাই আজকের পর থেকে আপনাকে কি করতে হবে? এই বিজনেসের হাল ধরতে হবে। আপনার আপলাইন ধরবে না। আপনি ভেবে নিন আপনার আপলাইন শুধুমাত্র আপনাকে এই বিজনেসে নিয়ে এসছে, তারপরের দায়িত্ব কিন্তু আপনার। আপনার আপলাইন আপনাকে শিক্ষা দেবে, এডুকেশন দেবে, আপনাকে ইনফরমেশন দেবে, আপনাকে সাপোর্ট করবে, বাট বিজনেস কাকে করতে হবে? চলুন আর একটা ভিডিও দেখুন। ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে শুধু দেখানোর জন্য নিয়ে এসেছি। ভিডিওটা খুব সুন্দর। 3 दिन से नहीं चल रहा है। डेट दिया था मेरे बेटे ने, कितनी बार फोन करना पड़ा। आप लोग ना कंप्लेंट को सीरियसली नहीं लेते। तो वही सर, फिक्शन सही तो चालू ठीक है, तो बाकी सब ठीक ही लग रहा है। मैं चाहती शुक्रिया। आपका यूनिफॉर्म काफी अच्छा है। একজন বয়স্ক ভদ্রলোক বারবার ফোন করে ঠকে গেছেন কাস্টমার কেয়ারে ফোন করে যে আমার কম্পিউটারটা ঠিক করে দিয়ে দাও, কিন্তু কমপ্লেন নিয়েই যাচ্ছে কিন্তু কেউ আসে না। হঠাৎ করে একজন এই ব্যক্তি, যিনি টাই করা জামা পরা, একে সবাই চেনেন কি না? বাহ, সবাই তো আপনারা ভালোই চেনেন দেখছি স্টারদেরকে। তো দেখা যাচ্ছে যে একদিন সকালবেলা ওই ভদ্রলোকের বাড়িতে উনি চলে এসছেন এবং উনি এসে নিজে ঠিক করে দিয়েছেন, এবং ভদ্রলোক বলছেন হ্যাঁ মনে হচ্ছে তো ভালোই আছে, সব ঠিকঠাকই আছে, এবার মনে হয় ভালো করেই চলবে। ওনার মিসেস ওনাকে চা করে দিয়েছেন। তারপরেরটা শুনি। थैंक यू सर। इससे खराब हो गया तो যদি আবার খারাপ হয়ে तो যায়, आप प्लीज नंबर का फोन दीजिएगा। आप क्यों सर काम बड़ा है, छोटा नहीं है। काम 3 दिन से বুঝতে পারলেন? যখন ও চলে যাচ্ছে তখন ভদ্রলোক জিজ্ঞেস করছে যে আবার যদি খারাপ হয়ে যায়, তো তখন ওই ভদ্রলোক ঘুরে বলছে স্যার এটা আমার কার্ড, আপনি যদি সেরকম হয় আপনি আমাকে আবার এই নাম্বারে ফোন করবেন। তখন ভদ্রলোক কার্ডে দেখছেন ম্যানেজিং ডিরেক্টর। তখন বলছে আপনি তো ম্যানেজিং ডিরেক্টর। বলছে স্যার কাজ কোনো ছোট বড় হয় না, কাজ হয়। তো আজকের পর থেকে কি আমরা প্রেস্টিজের বিজনেস এইভাবে করতে হবে। লোক খারাপ হয়ে যাবে ভেস্টিজের কথা বললে। আমি আজ 11 বছর ধরে করছি কাজটা, কিন্তু আমার প্রতিদিন মনে হয় আমি নতুন করে কিছু শিখছি। আমার মনে হয় প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যা আমি এত বছরে করিনি, আমি আজকে সেটা করে দেখাবো। আমি কিন্তু এই ভিডিওগুলো যে দেখাবো সেটা আমি কিন্তু কালকে বিকেলবেলা পর্যন্ত জানি না, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো রাত্রিবেলা আমি দিদিকে শোয়ার সময় বললাম যে তুই লাইটগুলো অফ করে দে, আমি একটু দেখি কি করা যায় কালকে। আমার কি মনে হয়েছে আমি নতুন কিছু দেখাবো, আপনাদেরকে নতুন কিছু ভাবাবো। কারণ আপনারা বিজনেস করছেন, আপনারা বিজনেস আনন্দের সাথে করছেন, ভালোভাবে করছেন, বাট ভেস্টিজ করার জন্য যে ভেতর থেকে যে চাহিদাটা, সেটা আপনাকে আজকে থেকে উজ্জীবিত করতে হবে। কারণ এই বিজনেসটা শুধুমাত্র শান্ত মুখার্জি বা হীরক দাশগুপ্ত আসলে হবে না। এই বিজনেসটা যদি তৈরি করতে হয় আপনাকে কাজ করতে হবে, এখান থেকে কাজ শুরু করতে হবে। তাই আমরা কালকে পর্যন্ত যেভাবে বিজনেসটা করছিলাম খুব ভালো করছিলাম, আর আজকের পর থেকে যেটা করব আরো ভালো করব। সবাই রাজি আছি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকের পর থেকে গৌতম বালি আমরাই
দীপক সুদও আমরা, কনওয়ার সিংও আমরা, আমরাই আমাদের সিইও, রাইট? ওকে, চলুন আর একটা ভিডিও। ক্লিয়ার ইয়োর বাই, ওয়াইটা শুনুন। আমি हर आदमी मुझसे ये पूछ रहा है कि आपने वजन कैसे कम किया। जब मैंने शूटिंग शुरू की थी तो मैं पीके खत्म कर चुका था। पीके मेरी बॉडी अच्छी थी, 9% बॉडी फैट था, मैं बड़ा फिट था। तो जब मैंने ये कहानी सुनी और हमने तय किया कि हम ये करेंगे, तो डायरेक्टर ने कहा आपको तैयार है, हम शुरू करते हैं इससे, और फिर आप वजन बढ़ा के आप सेकंड पार्ट करिए जिसमें आप बूढ़े हैं। तो मैंने कहा अगर मैं वैसा करूंगा तो जब आपकी फिल्म कंप्लीट होगी, मुकम्मल होगी, तब मैं 9700 किलो का रह जाऊंगा और आपका काम तो हो जाएगा। अब मुझे कोई वजह नहीं होगी कम करने की। तो मैंने कहा उल्टा करते हैं, पहले हम मोटे का पार्ट करते हैं और फिर आप मुझे 4-5 महीने दीजिए। একটু গল্পটা বলে নিই। আমির খানের একটা বই আসছিল, যে বইটাতে ওনার বয়স হবে প্রায় 70 বছর দেখাতে হবে তাকে, এবং তার চেহারা হবে একটা অনেক বড় একটা বিশাল সাদা। আর যখন ও একটা বই শেষ করছিল, পিকে বলে একটা বই শেষ করছিল, তখন ওর রোগা ছিপছিপে এবং 9% মাত্র বডি ফ্যাট। তো তখন পরিচালক এসে বলল যে চলুন তাহলে আমি আপনাকে, এখন যখন আপনি জোয়ান আছেন, তাহলে আমি আপনাকে জোয়ানের যে পার্টটা আছে সেটা আমি করে নিই, তারপরে আপনার 6 মান্থ এই শুটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তারপরে আপনার বাবার রোলটা শুটিং করবো। ওই 9% ফ্যাট থেকে ও ওর নিজের ওজন নিয়ে গেল 97 কেজি। কি করলো? ওই রোগা অবস্থা থেকে 9% মাত্র বডি ফ্যাট ছিল, সেখান থেকে ওর বডির এজ যেটা দেখানো হবে সেখানে তার ওজন নিয়ে গেল 97 কিলো। কারণ ও বলল যদি আমি আগে রোগার পার্টটা করে নিই তাহলে আমার পরে আর কোনো রিজন থাকবে না রোগা হওয়ার, তাই আগে আমি মোটা হব, তারপরে আমি রোগার পার্টটা করব। ওয়াই কি বলছে দেখো। उसमें मेरे लिए एक गोल होगा कि भाई 5 महीने में करना ही करना है मुझे। शूटिंग रुकी हुई है, सब लोग मेरा वेट कर रहे हैं, पूरा यूनिट वेट कर रहा है, तो 5 महीने का वक्त मैंने अपने आप को दिया। इसमें सबसे मेन में जो आपको बताऊं क्या है, वो है डाइट। लोग समझते हैं मैं वर्जिश करूंगा तो मैं अपनी बॉडी चेंज कर लूंगा, लेकिन अगर आपका डाइट सही नहीं है तो आप नहीं कर पाएंगे, कितनी भी आप कसरत कर लीजिए। डाइट इज नंबर 1। 50% इज डाइट, 25% is workout and 25% is rest। आपकी बॉडी को आप रेस्ट दीजिए, आप सोइए 8 घंटा पूरा। जब तक आप वो नहीं करेंगे तो आपकी बॉडी में वो तब्दीली नहीं आएगी, वो चेंज बॉडी आपकी रिस्पॉन्ड नहीं करेगी। डाइट में क्या है, लोग अलग अलग डाइट्स फॉलो करते हैं। कोई रात को चावल नहीं खाता, कोई कम खाता है भूखा रह जाता है, कोई हाई प्रोटीन डाइट फॉलो करता है। मैं ये सब नहीं करता। जो पुराना ओल्ड फैशन तरीका है कैलोरी काउंट का, मैं उसको फॉलो करता हूँ। तो अगर आप 2000 खर्च करते हैं दिन में एनर्जी, आप कितनी खाते हैं? अगर आपने 2000 एनर्जी खाई कैलोरीज, तो आपका वजन वही का वही रहेगा। बैंक अकाउंट है 2000 आप खर्च कर रहे हैं, 2000 आप अंदर डाल रहे हैं, तो आपके वजन में कोई तब्दीली नहीं आएगी। अगर आप खर्च 2000 कर रहे हैं और 1500 खा रहे हैं, तो 500 कैलोरी का घाटा हर दिन होगा। अगर आपने 10% कैलोरीज प्रोटीन, বোঝাতে চাইছি এটা যে যদি আমি 2000 ক্যালোরির খাবার খাই আর আমি 2000 ক্যালোরি যদি আমি নিজের মধ্যে রেখে দিই, যদি আমি নিজের শরীরে বার্ন না করি, তাহলে আমি কখনোই রোগা হতে পারবো না। আমি 2000 ক্যালোরি কি করছি, খরচা করছি, কিন্তু আমি খাচ্ছি কত, 1500 ক্যালোরি, তাহলেই আমি ওয়েট লস করতে পারবো। এই সিস্টেমের মাধ্যমে ও 5 মাসের মধ্যে আবার 97 কিলো থেকে আবার চলে এসেছিল কততে, 52 কিলোতে। ফ্রেন্ডস, ওয়াইটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনার কাছে কি এই বড় গোলটা আছে? আমরা কি পারবো এরকম ধরনের একটা গোল সেট করতে? আমরা কিন্তু সবাই এই যে বললাম ওয়াই বলতে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু বলছি। অনেক কিছু বললে হবে না, আপনার একটা রিজন থাকতে হবে যে রিজনটার জন্য আপনি একাগ্রতার সাথে বসে থাকবেন যে ওই কাজটা না হওয়া পর্যন্ত আমি ময়দান ছেড়ে যাব না। আমরা কি করি, আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রাক্ট হয়ে যাই, বিভিন্ন জায়গায়। আমি আপনাকে যদি বলি ম্যাডাম আপনি এখান থেকে দেখুন তো কোথায় কোথায় লাল আছে, ম্যাডামকে বলছি
সাদা শাড়ি, শুধু লাল রং খুঁজে বার করুন 2 সেকেন্ডের মধ্যে, শুধু লাল। এই কাপড়ে আছে ফুলে বলতে হবে না, আগে দেখে নিন, ফটাফট দেখুন। আপনার ছবিতে আছে বলতে হবে না, বলতে হবে না, দেখে নিন, দেখে নিন, দেখুন দেখুন দেখুন। দেখে নিয়েছেন তো কোথায় কোথায় লাল আছে? দেখা কমপ্লিট। এবার বলুন কোথায় কোথায় লাল আছে। ছবিতে আছে ফুলে আছে পর্দায় আছে এখানে কাপড়ে আছে চেয়ারে আছে। যখন আপনি লালটাকে খুঁজছিলেন তখন কি নীল সাদা সবুজ আপনার চোখে এসেছিল? তখন কি এসেছিল? তার মানে আমাদের দেখাটাকেও এরকম ভাবে করতে হবে। আমরা কি করি, লালের সাথে সবুজও দেখছি, আচ্ছা একটু ভেস্টিজও দেখছি, আচ্ছা একটু আরেকটা কোম্পানি একটু দেখে নিই, আচ্ছা এই কোম্পানি থেকে কিছু হচ্ছে না, আচ্ছা দেখি আরেকটা কোম্পানি একটু দেখে নিই, আচ্ছা এটাতে হচ্ছে না আরেকটা অন্য কিছু কাজ করি, আচ্ছা ভেস্টিজ থেকে হচ্ছে না একটু শাড়ির ব্যবসা করি, আচ্ছা শাড়ির ব্যবসা হচ্ছে না আরেকটু জুয়েলারি ব্যবসা করি। তার মানে কি, আমরা প্রত্যেকটা সময় যদি আমার গোল থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই তাহলে কিন্তু আমরা কখনোই নির্দিষ্ট করে পৌঁছতে পারবো না। কিন্তু ওনাকে যখন আমি বলেছি শুধু লাল দেখার জন্য, উনি তখন কি করেছেন, ফিক্স করে ফেলেছেন, লাল দেখছেন, উনি কিন্তু আর কিছু দেখছেন না। চলুন সবাই মিলে একটুখানি আমাদের হাতটা এরকম করি তো, করেছেন সবাই? আচ্ছা দেখুন তো, এখান থেকে আপনি এই ফাঁকটা দিয়ে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে দেখার চেষ্টা করবেন না, শুধু আপনার আঙ্গুলগুলোকে দেখার চেষ্টা করুন, শুধু আপনার আঙ্গুল দেখছেন, শুধু আপনাদের আঙ্গুল দেখুন, দেখেছেন? আঙ্গুল দেখতে পাচ্ছেন সবাই? এবার আঙ্গুলটাকে না দেখে শুধুমাত্র আমাকে দেখার চেষ্টা করুন, যেমন আমি শুধুমাত্র কবির ভাইকে দেখছি। যখন আমি কবির ভাইকে দেখছি তখন কি আর আমি আঙ্গুলগুলোকে দেখতে পাচ্ছি? তার মানেটা কি? ফোকাস। আপনি যখন আপনার সামনে জিনিসটাকে দেখার চেষ্টা করবেন তারপর বাদবাকি সমস্ত কিছু ধোঁয়াশা হয়ে যাবে। শুধুমাত্র ওই দেখার চেষ্টাটা করুন ভেস্টিজের মধ্যে কি আছে। আপনি আপলাইনকে প্রশ্ন করুন, স্যার কার ফান্ড কিভাবে পাবো, স্যার ট্রাভেল ফান্ড কি করে পাবো, আমি কিভাবে বিদেশ যাব। আজকে শুধু ট্রেনিং নিয়ে গিয়ে বাড়িতে চলে গেলেই হবে না, আপনাকে জিজ্ঞেস করতে হবে, প্রশ্ন করতে হবে, আমি হাউস ফান্ড কিভাবে পাবো। ম্যাডাম আপনাকে বলছি, যিনি স্বপ্ন দেখেছেন বাড়ি বানানোর, আপনার প্রথম টার্গেট হলো আপনার আপলাইনের সাথে বসা এবং বসে আপনার স্ট্রাকচার ঠিক করা, আপনি কিভাবে ক্রাউন হবেন, কত পয়েন্ট করবেন, কিভাবে আপনার ক্রাউন মেনটেন করবেন এবং আপনি হাউস ফান্ড কিভাবে পাবেন। বোঝা গেছে? কারণ সব থেকে বড় ইম্পর্টেন্স, আমরা সাধারণ মানুষ অনেক স্বপ্নের কথা বলি, অনেক কিছুর কথা বলি, কিন্তু আমরা মাঝে মাঝেই আমাদের মোবাইল ফোনের মতো হয়ে যায়, চার্জ কমে যায়। যেমন ম্যাডাম, একজন ম্যাডামের চার্জ কমে গেছে, ম্যাডাম একটু ঘুমিয়ে পড়ছেন, ম্যাডামের জন্য একটু জোরে হাততালি হয়ে যায়। ফ্রেন্ড, সকালবেলা যখন আমরা ঘুম থেকে বেরোই তখন কি করি, মোবাইলটা চার্জ দিয়ে বেরোই তো, চার্জ দিয়ে বেরোই, তখন কত পার্সেন্ট চার্জ থাকে? 100%। দুপুরবেলা কত হয়ে যায়? প্রায় 50% চলে যায়। তারপর কি হয়, বিকেলবেলা মোটামুটি 30% চলে আসে। সন্ধ্যে 7টা, 7:30, 20, 10, তারপরে লাল ডিক 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 করছে। বাড়ি থেকে যদি ফোন আসে, ফোন রাখো 5% মাত্র, আমি বাড়িতে গিয়ে দেখছি। Yes or no? ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের ক্ষেত্রে তাই হয়। আমরা যেদিনকে মিটিং করি সেদিন যে যা এনার্জি পাই আমরা, ও ফাটিয়ে দেবো, গুড়িয়ে দেবো, একদম যা পারবো করে ফেলবো। কিন্তু কালকের পর থেকে যখন রিজেক্ট হবে, কেউ না বলবে, আস্তে আস্তে না ব্যাটারি চার্জ কমতে থাকবে, 30%, 20%। 1 মাস যদি কেউ আমাকে না বলে দিল, তা না আমি 1 মাস সবাইকে বললাম আর কেউ আমাকে রিজেক্ট করে যাচ্ছে, 1 মাসের পরে আমি আর আপলাইনে ফোন ধরবো না। সবচেয়ে বেশি হয় সিএনসির সময়, যখন কনসিস্টেন্সি আসে, আপলাইন আপ্লুত হয়ে ফোন করছে, এই কনসিস্টেন্সি বেড়ে গেছে, কনসিস্টেন্সি করো, ডাউনলাইনের ফোন বন্ধ, সুইচ অফ। আপনি যে ফোনটিতে ফোন করেছেন সেই ফোনটি এখন বন্ধ আছে, হয় কি না? হয় কি না? ইয়েস অর নো? কনসিস্টেন্সি যেই ডেট পেরিয়ে গেল, হ্যাঁ স্যার বলুন,
আমার বাড়িতে না একটা খুব অসুবিধা হয়ে গিয়েছিল, যে কারণের জন্য স্যার আমি না ফোনটা ধরতে, কি আমি কি ভুল কথা বলছি? হয় কিনা আপনাদের সাথে? আবার আপলাইন দৌড়চ্ছে, ঠিক আছে ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই, সিএনসি মিস করেছে তো কি আছে, সারা মাস পরে রয়েছে। আবার সামনে দিন আছে, 30 তারিখে ক্লোজিং আছে, 30 তারিখের মধ্যে তুমি তোমার লেভেলটা করে নাও। কারণ আপলাইন স্বপ্ন দেখছে ওকে ব্রোঞ্জ বানাবে, বা ওকে 12% থেকে 16% বানাবে। আপলাইন কিন্তু স্বপ্ন দেখে ফেলেছে, কারণ আপলাইন জানে আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, আপনি চাইলে পারবেন। কিন্তু আপনার তো ব্যাটারিতে আস্তে আস্তে চার্জ কমতে শুরু করেছে। ঠিক 30 তারিখ লাস্ট ডেট, ফোন সুইচ অফ। আপনি যে ফোনটিতে ফোন করেছেন সেই ফোনটি এখন আপনার কল নিতে পারছে না, কারণ আমি তো লেভেল চেঞ্জ করবো না, আমার তো দায়িত্ব নয়, আমার আপলাইনের দায়িত্ব চিন্তা করা। আমি এখানে বসে আছি, আমি কিন্তু আমার টেনশন নেই, আমি 12% আর কি আমি 16% নাই হই, কিন্তু আমার আপলাইন কি করে যাচ্ছে, ফোন করেই যাচ্ছে আসলে তো আমরা প্ল্যান করে রেখেছি আপনাকে 16% করবো। বাট ফ্রেন্ডস, আপনার আপলাইন আপনাকে নিয়ে যেটা ভাবছে, আপনি কিন্তু নিজেকে নিয়ে সেটা ভাবছেন না। আপনাকে ভাবতে হবে আপনি আপনার বিজনেসে কতটা এফোর্ট দিলে, কতটা বিজনেস করলে আপনি যাতে প্রতি মাসে আপনার লেভেল চেঞ্জ করতে পারেন। আজকে এখানে যদি 30 জন বা 40 জন থেকে থাকেন, তাদেরকে যা বলছি, এখানে যদি 100 জন ডিরেক্টর থাকতো, একই কথা শুনতো, ইয়েস অর নো? আর 100 জনকে আমি যা কথা বলে দিতাম 100 জন সেটাকেই ফলো করতো। তাহলে আপনি ভাবুন, যদি আপনি আপনার টিম থেকে মাত্র 6 জনকে সিলেক্ট করেন, কতজনকে সিলেক্ট করবেন? 6 জনকে যদি আপনি সিলেক্ট করেন, আর 6 জনকে নিয়ে আপনি প্রতিদিন একটা ফিক্সড টাইমিং করে নিন, তাদের সাথে কথা বলবেন। তাদের সাথে কি করবেন? এবং তাকে বলবেন যে দেখো, আমি তোমাকে তখনই নেক্সট 3 মাস সময় দেব যদি তুমি আমার মতন ভাবতে পারো, না হলে কিন্তু বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, তাদেরকে নিয়ে ভাবো। ক্লিয়ার? তাহলে 6 জনকে আপনি বলবেন যে প্রথম মাসে তুমি তোমার নিজের 8% লেভেল কমপ্লিট করো। 8% লেভেল কমপ্লিট করতে কত পয়সা লাগে? 15,000। এখন 8% হতে 300 পিবি না? 300 পিবিতে কত? 15,000 টাকা কাছে। আমি যদি বলি এই 15,000 টাকা বিজনেস করার জন্য 1 টাকাও ইনভেস্টমেন্ট করতে লাগে না, আপনারা কি বিলিভ করবেন? আপনারা বিলিভ করেন সেটা? তারপরে তো সিএনসি হয় না, তারপর টাইমে সিএনসি হয় না, কারণ অনেক লোকে বিলিভ করে করতে পারে না। আমি আপনাদেরকে আজকে একটা পদ্ধতি বলি। আপনার নিজস্ব পরিচিত 10 জন ব্যক্তির নাম জানা আছে? আপনি যাকে আপনার মেয়ের বিয়েতে নেমন্তন্ন করবেন, ম্যাডাম আপনি এই যে শাড়ি পরা ম্যাডাম, হ্যাঁ 10 জনের নাম বলুন তো, আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়েতে নেমন্তন্ন করবেন। তাড়াতাড়ি ফটাফট বলবেন, কিন্তু সময় খুব অল্প। না বলুন ফটাফট। 10 জন, কাকে কাকে বলবেন মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে? ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরকম আছে, বাইরে বন্ধু নাম বলতে পারবেন না? ভাই বোন, আত্মীয় স্বজন, পরিজন, বলুন কাকে কাকে বলুন, কার কথা মনে পড়ছে? আপনার ভাইয়ের নাম কি? সঞ্জয়। তারপরে আর কি আছে? সঞ্জয়, শুক্লা, তারপর দীপালি, তারপর এই আমি বরগুনাতে যাদের বন্ধু বান্ধব বলুন নাম বলুন, বন্ধুদের 5টা নাম বলুন। নাইমা আপা, তারপর পারুল আপা, এরকম 10 জন হবে? বেশি হবে, 10 জনের বেশি হবে, কিন্তু নামই বলতে পারছেন না, তাহলে লিস্ট করেননি আপনি। ওকে ফাইন। তাহলে 10 জনের যদি নাম হয়, আর 10 জনের বাড়িতে কি সাবান শ্যাম্পু চাপাতা তেল ব্যবহার হয়? হ্যাঁ হয়। এই 10 জনের বাড়িতে চাপাতা তেল ইউজ হয়, সাবান শ্যাম্পু ইউজ হয়? তাহলে তাদের কাছ থেকে 1500 টাকার অর্ডার পাওয়া যায়? সব মাসে পাওয়া যায় না। সম্ভব কি? চেষ্টা করলে পাওয়া যাবে? হার্ট ভালো রাখার জন্য তারা ফ্লেক্স অয়েল নেবে? হ্যাঁ নেবে। শরীরের ভালো রাখার জন্য ক্যালসিয়াম নেবে? দামের ব্যাপারে আমি কথা বলছি। ক্যালসিয়াম নেবে? সবসময় বললে নেয় না, আবার মাঝে মাঝে নেয়। ম্যাম একটা ওভারঅল বলুন, আজকে যে নিজের শরীরকে ভালোবাসবে তার কাছে ক্যালসিয়ামের দাম ইম্পর্টেন্ট নাকি হাড়ের দাম ইম্পর্টেন্ট? কোনটা? আজকে হার্ট অপারেশন করতে কত লাখ টাকা লাগে? 5 লাখ
লাখ 10 লাখ 7 লাখ এরকম। তারপরেও কি ফেরানো যায়? না, চলে যায় তো অনেক সময়, লস কেস উপরে চলে গেল। তো তারপরেও কি ফ্লেক্স অয়েল ব্যবহার করবে না? আমার ফ্লেক্স অয়েলটা কখন বিক্রি হবে? যখন আমি ফ্লেক্স অয়েলের ইম্পর্টেন্ট তাকে বোঝাতে পারবো। বাংলাদেশে 1 লিটার জল 1 লক্ষ টাকায় বিক্রি করা সম্ভব। এটা হচ্ছে উর্বর মাটি। এই 500 ml জলটাকে আপনি 1 লক্ষ টাকাতে বিক্রি করতে পারবেন। আমি বিক্রি করতে পারবো, চ্যালেঞ্জ করছি। কারণ আমি এটার মধ্যে এতটা ইউএসপি বলবো, এটার মধ্যে এতটা নলেজ আমি ওনাকে দেব, উনি আমার এই প্রোডাক্টটা নিতে বাধ্য। আজকে যখন আমাদের ওখানে রাইস ব্র্যান অয়েল তৈরি হয়েছিল, রাইস ব্র্যান অয়েল মানে লঞ্চ হলো, তখন আমাদের রাইস ব্র্যান অয়েলের দাম ছিল 490 টাকা। কত টাকা? 490। কত লিটার? 2 লিটার। আমি এরকম ভরা মিটিং করছি, আমাকে এসে একজন হঠাৎ করে রাইস ব্র্যান সম্পর্কে ট্রেনিং করছি, আমাকে একজন ভদ্রলোক উঠে বললো, ম্যাডাম এত 490 টাকা তেলের জন্য কি আমরা কি করে ব্যবহার করবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো মধ্যবিত্ত লোক, আমরা কি করে 490 টাকা লিটারের তেল ব্যবহার করব? আমি তখন বলেছিলাম মিটিংয়ের শেষেই অ্যান্সারটা দিয়ে যাব। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যদি বাইপাস সার্জারি করেন আপনার বাবার কত লাখ টাকা খরচা হবে? বলে 7 থেকে 8 লাখ টাকা। আলাম ওপেন হার্ট সার্জারি করলে? বলে আরো বেশি। আলাম তারপরেও কি গ্যারেন্টি আছে আপনি আপনার বাবাকে আপনি বাঁচিয়ে নিয়ে আসতে পারবেন? বললো না। আলাম তাহলে হার্টের দাম বেশি না রাইস ব্র্যান অয়েলের দাম বেশি? বললো হার্টের দাম বেশি। আলাম তাহলে রাইস ব্র্যান অয়েলটা খান। কারণ আমার হার্টটাকে ভালো রাখার জন্য আমার রাইস ব্র্যান অয়েলটা দরকার। আমার হার্টে যাতে আমার হার্টে রিং করাতে না হয় তার জন্য ফ্লেক্স অয়েলের পরিমাণটা বাড়ানোর দরকার। তাহলে কি 10টা পরিবার থেকে আপনি একটা করে ফ্লেক্স অয়েলের অর্ডার দিতে আসতে পারবেন না? তাহলে কেন পারবেন না? তার মানে আপনি এখনো ওই প্রোডাক্টটাকে ভালোই বুঝতে পারেননি, আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে এখনো নলেজই নেননি। আজকে ক্যালসিয়াম, আজকে বাংলাদেশে ক্যালসিয়ামের যা দাম আপনি জানেন, ফরএভারের কোম্পানির একটা পেস্ট ছিল যার দাম ছিল 790 টাকা। আজকের ডেটে ভ্যাট বাড়ার পর ফরএভারের সেই পেস্টটার দাম কত হয়েছে? 1990 টাকা। সেই পেস্টটা যদি ইউজ করা হয় তাহলে দাঁতগুলো কি সিলভার বা গোল্ড হয়ে যাবে? ম্যাডাম ডিএনসির ক্যালসিয়াম 9 পিসের দাম 200 টাকা, সরি হ্যাঁ 1800 টাকা। 9 পিস থাকে 1800 টাকা। আর আমাদের আমাদের 100 ট্যাবলেটের দাম 800 এখন কত ছিল? 874 টাকা 100 ট্যাবলেট। আমাদের ক্যালসিয়ামের সবচেয়ে বিশেষত্ব কি জানেন? কে বলতে পারবেন? আমি আপনাকে ইন্ডিয়া ফ্রিতে ঘুরতে নিয়ে যাব, বলুন কে বলতে পারবেন? সোডিয়াম ফ্রি। আর কি? এবং হলে আমাদের ফুড সাপ্লিমেন্টার। হ্যাঁ গভীর ভাই আপনি বলে দিলে তো হয়ে গেল। কি মুশকিল, আমাদেরকে অন্য কাউকে বলতে দিন, একদম জুনিয়র, একদম ব্রোঞ্জ ডিরেক্টর। সোডিয়াম ফ্রি এবং গ্যাস্ট্রিক আচ্ছা আর কেউ বলতে পারবেন? ওকে যাক, ইন্ডিয়াতে ঘুরতে নিয়ে যেতে হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। 625 আর অ্যাকুরেট ক্যালসিয়াম আছে 250। থ্যাংক ইউ সো মাচ। এটা 100% ন্যাচারাল, এটা শি শেল থেকে তৈরি হয়। এটা শি শেল থেকে তৈরি হয়, এটার মধ্যে ভিটামিন D3 রয়েছে, এটার মধ্যে সোডিয়াম লেস, এবং যে কারণের জন্য এটা শরীরে গিয়ে ডাইলেট হয়ে যায়, শরীরে গিয়ে অ্যাবজর্ব হয়ে যায়। আপনি যদি দুটো ক্যালসিয়াম পাশাপাশি রাখেন, এটাতে যদি নর্মাল আপনাদের অ্যালোপ্যাথিক ক্যালসিয়াম রাখেন আর এটাতে মধ্যে যদি ক্যালসিয়াম দেন, আমাদেরটা গলে যাবে, এটা গলে যাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কেউ কি আপনারা ডেমো করে দেখিয়েছেন এগুলো? যারা দেখুন, যারা সাদা জামা টাই পরে আছে, যারা ওই ব্যাচ পরে আছে, দেখুন তারা সবাই হাত তুলেছে, ডেমো দেখিয়ে দিচ্ছে। কিন্তু যারা আপনারা এখানে আছেন তারা কেউ ডেমো দেখেননি, সেই জন্য আপনাদের কাছে দামটা মনে হচ্ছে। আজকের ডেটে বাংলাদেশে আমাদের মতন ক্যালসিয়াম কোনো কোম্পানির কাছে নেই, কোনো কোম্পানির কাছে নেই। আর বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আপনি যা বলবেন, আমার যা বলবেন, যদি ভালো প্রোডাক্ট হয় তার দাম দিয়ে তারা কিনতে চায়। তারা মালয়েশিয়া গিয়ে শপিং করে, তারা ইন্ডিয়া গিয়ে শপিং করে, তারা দুবাইতে গিয়ে শপিং করে। পৃথিবীর সবচেয়ে শপিং করে কারা জানেন? বাংলাদেশিরা।
এদের মতন মন কারণের নেই। আপনাদের নিজেদের জন্য জোরে হাততালি দিন, আপনারা তো নিজেদের পাওয়ারই জানেন না। আপনারা দামের কথা বলছেন, কিন্তু এর থেকেও যে বাজারে আরো 10টা প্রোডাক্টের দাম বেশি, সেটার কি কোনোদিনও কম্পারিজন লিস্ট বার করেছেন? আপনারা কি বোঝার চেষ্টা করেছেন? আমাদের এখান থেকে অনেকজন 12 টাকা, 15 টাকা, 33 টাকা, 21 টাকা বেড়ে যাওয়ার জন্য বিশাল চিন্তায় পড়ে গেছিলেন, কিন্তু তারা কিন্তু কেউ নিজেদের কোম্পানি ভাবেননি এটাকে নিজেকে। আপনারা কেউ ফরএভারের লিস্ট বার করেননি। ফরএভারের লিস্টটাকে দেখিয়ে দেওয়া উচিত ছিল যে ফরএভারের 790 টাকার পেস্ট 1990 টাকা হয়ে গেছে, আমাদের পেস্টে দেখো মাত্র 21 টাকা বেড়েছে। ফ্রেন্ডস, আমি বারবার একটা কথা বলছি, আমাদের প্রোডাক্টে যে দম আছে, আপনি বুক ফুলিয়ে যেটা দিতে পারবেন অন্য কোনো প্রোডাক্টে সেটা দিতে পারবেন না। আপনাকে কেউ কলার ধরে বলবে না আপনি একটা ভেজাল প্রোডাক্ট দিয়ে গেছেন আর ভেজাল টাকা নিয়ে গেছেন আমার কাছ থেকে। আপনি যে টাকাটা রোজগার করেন সেটাও যেমন হালাল, আপনি যে প্রোডাক্টটা ইউজ করেন সেটাও কিন্তু হালাল। সেই জন্য আমরা সততার সাথে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বিজনেস করতে পারি। আমাদের ভেস্টিজিয়ানদেরকে দেখে এমন একটা দিন তৈরি হবে এই বাংলার মাটিতে, আমি আপনাদেরকে আজকে বসে কথা নিয়ে যাচ্ছি, একটা দিন দেখে নেবেন মেয়ের বাবারা খুঁজে বেড়াবে কোথায় ভেস্টিজিয়ান ছেলে আছে আমার মেয়ের সাথে বিয়ে দেবে। কারণ প্রতিটা ভেস্টিজিয়ান ছেলের কাছে একটা করে গাড়ি থাকবে, প্রত্যেকটা ভেস্টিজিয়ানের কাছে নিজের বাড়ি থাকবে, তার মেয়ে প্রতিবার তার জামাইয়ের সাথে বিদেশ যেতে পারবে, তাই জন্য তার ভেস্টিজিয়ান জামাই চাই। সো ফ্রেন্ডস, দাম ইম্পর্টেন্ট নয় বাংলাদেশের কাছে, ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ। কোনো মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনে না, আপনার থেকে নলেজ কেনে। আপনি আপনার প্রোডাক্টটাকে কতটা ভালোবাসা দিচ্ছেন, আপনি আপনার প্রোডাক্টটাকে কতটা দিচ্ছেন, তার কাছে কতটা নলেজ দিচ্ছেন, সেটার উপরেই নির্ভর করবে আপনার আগামী দিনের বিজনেস। আপনি দেখবেন আজকের পর থেকে, আজকে যে কবির ভাই যে পরিমাণ আপনাদেরকে সময় দেয়, একটা ট্রেনার যেভাবে আপনাদেরকে ট্রেন করে, এটা আপনাদেরকে ডুপ্লিকেট করতে হবে, আপনাদেরকেও এখানে বলতে হবে। একা কবির ভাই বললে হবে না, একা তাজুল ভাই বললে হবে না, আপনাদেরকে ঘরে ঘরে ট্রেনার তৈরি করতে হবে। আপনাদের টিম থেকে 10 জন করে বাছুন। কতজন করে বাছবেন? 10 জন করে বাছুন। কতজন কাস্টমার তৈরি করবেন? 10 জন কাস্টমার তৈরি করবেন। কতজন কাস্টমার তৈরি করবেন নিজের পার্সোনাল? 10 জন। 10 জনের থেকে কত টাকা করে অর্ডার নেবেন? 2000 টাকা করে। প্রতিটা বাড়ির ফ্যামিলি থেকে 2000 টাকা করে অর্ডার আনা পসিবল? ইয়েস অর নো? সম্ভব। বাংলাদেশিরা চাইলে সব পারে। তাহলে 2000 টাকা করে যদি আমি অর্ডার তুলি 10টা ফ্যামিলি থেকে, আমার কাছে কত টাকার অর্ডার আসবে? 20,000 টাকার অর্ডার আসবে, 20,000 টাকার অর্ডার আসবে। আর 20,000 টাকার যদি অর্ডার হয় তাহলে 400 পিবি কনসিস্টেন্সি হবে? 400 পিবি কনসিস্টেন্সি একটা আইডিতে করা পসিবল? সম্ভব। কোম্পানি অপশন রেখেই দিয়েছে একটা আইডিতে যেন আপনি 400 পিবি করেন। আপনি যদি 4 মাস 400 পিবি কনসিস্টেন্সি করেন, পঞ্চম মাসের মাথায় 20,000 টাকার এমআরপি প্রোডাক্ট ফ্রি পাবেন? ইয়েস অর নো? আপনি যদি পঞ্চম মাসে আপনার যখন কাস্টমার রেডি হয়ে গিয়েছে, আপনি যখন 20,000 টাকার প্রোডাক্টটা বিক্রি করে দেবেন পঞ্চম মাসে, 1 টাকা বিলিং করলেন না, 20,000 টাকা আপনার কাছে ক্যাশ চলে আসলো। এটা কি প্রফিট নয়? আজ পর্যন্ত কোন কোম্পানি আপনাকে দিয়েছে 20,000 টাকার প্রোডাক্ট ফ্রি? এত কোম্পানি 20 বছর, 25 বছর, 30 বছর ধরে এবারে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ভেস্টিজের মতন কোন চেক কোন কোম্পানি দেখাতে পারে? কোন কোম্পানির আপনি চেক দেখতে পারবেন না। হ্যাঁ, দেখবেন কক্সবাজার ঘুরছে, অমুক জায়গা ঘুরছে, তমুক জায়গা ঘুরছে, সব করে ফেলছে, কিন্তু চেক কিন্তু বার করতে পারবে না। একমাত্র ভেস্টিজ যারা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের চেক দেখাতে পারবে। এটাই হলো সততা। আমাদের লিডাররা, আমাদের গর্ববোধ হয় আমাদের লিডাররা। কালকেই আমি ছিলাম নারায়ণগঞ্জে, ইউথ আইকন মালিক, মাত্র 27 বছরের ছেলে, যার হাইয়েস্ট চেক 1,92,000 টাকা, সে তার টিডিএস সার্টিফিকেটটা পর্যন্ত ডিসপ্লে করে দেখাচ্ছে। কতটা সততা আপনি ভাবুন। বহু কোম্পানি আছে, নাম বলতে চাই না, টিডিএস জমা করে না, ভ্যাট জমা করে না, ট্যাক্স জমা করে না, কিন্তু আমরা এমন একটা কোম্পানি যারা 100% ট্যাক্স এবং ভ্যাট দিয়ে আমরা বিজনেস করি। সো আপনাদেরকে 10 জন করে কনজিউমার তৈরি করতে হবে। রাজি আছি আমরা সবাই? আমি মনে করব না আমি ব্রোঞ্জ, আমি সিলভার, আমি গোল্ড, আমি কি, আমি মনে
10টা, সেটা আমি ব্রোঞ্জ হই, সিলভার হই, আমি গোল্ড হই, আমি যাই হই। ক্লিয়ার? সবাই রাজি আছিস? আর আমার টিম থেকে কতজনকে তৈরি করব? 10 জনকে। 10 জনকে কি শেখাবো? 400 পিভি। কত পিভিতে ডিরেক্টর হওয়া যাবে? 400 ইন্টু 10 মানে কত? 4000 পিভি ডিরেক্টর। আমরা এত বাধ্য ছেলে, এত বাধ্য মেয়ে যে 2001 পিভি থেকে আমরা একটু উঠি না। আমরা 2002 পর্যন্ত করি না, কারণ গৌতম বালি বলে দিয়েছে 2001 পিভিতে কিন্তু ডিরেক্টর কোয়ালিফাই। আমরা 1 পিভি এক্সট্রা হলো আবার কমিয়ে রিসার্চ পরের মাসে করব, 2001 পিভিতে কোয়ালিফাই করব। ফ্রেন্ডস, বেস্টিজ শুরু হয়েছিল 2004 সালে। 2004 সালে যত টাকায় সংসার চলতো, 2025 সালে কি সেম টাকাতে সংসার চলে? তাহলে 2004 সালে যেটা গৌতম বালি তৈরি করে গেছিল 2000 পিভি ডিরেক্টর, সেটা দিয়ে যেটা পয়সা আসতো, এখন 2001 পিভি ডিরেক্টর হলে কি সেই টাকা দিয়ে আমার সংসার চলবে? আমার ইনকাম বাড়াতে হবে কি না? তাহলে আজকের পর থেকে আমরা 2001 পিভি ডিরেক্টর কেউ করব না, আমরা সবাই 4000 পিভি ডিরেক্টর করব। ইয়েস অর নো? ইয়েস। যাতে আমার মিনিমাম 25 থেকে 30,000 টাকা রোজগার হয়। 4000 পিভি করলে 25,000 থেকে 30,000 টাকা রোজগার হবে। কি রঞ্জু ভাই, কিছু ভুল বলছি? না না ঠিক আছে। 4000 পিভি যদি কোনো একজন ব্রোঞ্জ ডিরেক্টর করে, উইথ টিম বিল্ডিং বোনাস কত টাকা হবে? 25 থেকে 30,000 টাকা রোজগার হবে। এই 25,000 টাকা কি রোজগার করতে খুব বেশি কঠিন কাজ লাগলো আপনাদের? কি করেছি, কি বলেছি? 10টা কাস্টমার, 2000 টাকা অর্ডার, 4000 পিপি। 4000 পিভি। 10টা, আমার টিমে 10টা মহিলা, 10টা পুরুষ যারাই আছেন আমার টিমের মধ্যে, আমরা তাদেরকে একটাই জিনিস শেখাবো, 400 পিভি করতে। আমরা কি করি জানেন? আমরা যে লোকটা আজকে এসে জয়েন করেছে তাকে বলে দিই 6 জনকে ধরে নিয়ে এসো, আর সে কালকে বেরিয়ে মানে জানেন তো, আমি কালকে শিল্পকলা একাডেমি না কি আছে না, ওই একটা কোম্পানি এসেছিল, ওই একটা কোম্পানিতে গেছিলাম, কোম্পানি, ওই কোম্পানিতে এসে আমার এখন 6 জনকে লাগবে, 6 জন আপনি যদি আসেন তাহলে বিজনেসটা আমি শুরু করব। তারপরে যখন সেই লোকটা না করে দেয়, বলে এই এসব করিস না, ডেস্টিনির মতন সব চলে যাবে, তখন সেই লোকটা কি হয়ে যায়, আর এদিকে ফিরে আসে না। ম্যাম, অনেকের তো কোশ্চেন থাকে যে হচ্ছে কি আর ডাক্তার যে প্রোডাক্টটা সাজেস্ট করে ওইটা খাবো, এইটা কেন খাবো, এরকম অনেক কোশ্চেন। ইটস এ কমপ্লিটলি সাপ্লিমেন্ট। আপনি কি পুঁই শাক খাওয়ার জন্য তাকে জিজ্ঞেস করবেন পুঁই শাক খাওয়ার জন্য কোনো ডাক্তার রেকমেন্ডেশন নেন? পালং শাক খাওয়ার জন্য কি কোনো রেকমেন্ডেশন নেন? থানকুনি পাতা খাওয়ার জন্য কি কোনো রেকমেন্ডেশন নেন? তাই জন্য ইটস এ নট এ ড্রাগ, ইটস এ অনলি সাপ্লিমেন্ট। তাই এটার জন্য কোনো ড্রাগের পারমিশনও লাগে না, আর এটার জন্য কোনো ডক্টরের পারমিশনও লাগে না। আপনি খেলে ভালো থাকবেন, না খেলে আপনি নিজেরটা নিজে ভালো বুঝবেন। থ্যাংক ইউ সো মাচ। এত স্মার্টলি উত্তর দিতে হবে, কারণ আমরা এমন একটা মার্কেটিং এ রয়েছি, আমরা এমন একটা ফিল্ডের মধ্যে রয়েছি, আমরা বরফের দেশে ফ্রিজ বিক্রি করালো। বোঝাতে পারছি? কারণ আপনার মধ্যে, আমি এই কনফিডেন্সের সাথে আপনাকে এই অ্যানসারটা দিলাম কেন, এটা কিন্তু আমি আপনাকে বললাম না, আপনার জন্য কাস্টমারকে বললাম। এটা আপনি মাইন্ড করবেন না যে আমি আপনাকে অ্যানসারটা এরকম ভাবে দিলাম। আমি বলছি আপনার কাস্টমারকে আপনাকে এভাবেই জবাব দিতে হবে, কারণ লোকেরা না জেনে বড্ড বোকা বোকা কথাবার্তা বলে। আরে আপনি যদি ভালো থাকতে চান তাহলে সাপ্লিমেন্ট খান, যদি আপনি বিছানায় শুয়ে থাকতে চান তাহলে যা আছে ড্রাগ যা আছে সেগুলোই খান না। আজ পর্যন্ত এমন কোনো পৃথিবীতে লোক আছে যে প্রেশারের রোগী প্রেশারের ওষুধ খায় কিন্তু তার হার্ট অ্যাটাক হয়নি? এরকম আছে কেউ? প্রেশারের ওষুধ খাওয়ার পরে তো হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে কেন হলো? কারণ সে কিন্তু কেন আমার প্রেশারটা বাড়ছে তার কিন্তু জিনিসটাকে আইডেন্টিফাই করলো না। সে কি করলো? প্রেশারের ওষুধ খেয়ে প্রেশারটাকে চাপা দিল। কিন্তু সে যদি আমার ফ্লেক্স অয়েল খায় তাহলে তার কি হবে? তার আর্টেরিও থেকে যে ফ্যাটগুলো জমা হচ্ছে সেই ফ্যাটগুলো বেরিয়ে যাবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং তার শরীরে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমে যাবে, তার জন্য প্রেশারটা কন্ট্রোলে থাকবে। সিম্পল, তার জন্য আর হার্ট অ্যাটাক হবে না। সিম্পল থিওরি। কিন্তু আপনি তখনই বলতে পারবেন যখন আপনি এই নলেজগুলো নিজের মধ্যে নেবেন, আর তার জন্য বারবার 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 ট্রেনিং শুনতে হয়। আজকে আমার নাম শান্তা মুখার্জি, আমি কি করে বলছি? আমার মাথার মধ্যে ছোট বয়স থেকে আমাকে হয়তো 3 বছর 4 বছর পর্যন্ত আমার নাম শান্তা, আমার নাম শান্তা, আমার নাম শান্তা আমার মাথায় ঢুকিয়ে
ঢুকিয়ে দেওয়া হয়েছে, কয়েক হাজারবার শোনার পর যখন আমাকে কেউ জিজ্ঞেস করেছে, আমার মুখ দিয়ে বেরিয়ে উঠেছে আমার নাম শান্তা। তার মানে আপনি যত ট্রেনিং শুনবেন আপনি তত ট্রেনিং ভালো করবেন। কিন্তু আমরা কি হয়, আমরা ট্রেনিং এ যাওয়ার দিনে আমরা সবচেয়ে বেশি অজুহাত দিই, স্যার টায়ার পাঞ্চার হয়ে গেছে, স্যার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আটকে গেছি, স্যার আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে তাই জন্য আমি আসতে পারিনি। হয় কি হয় না? সবচেয়ে বেশি হয় এই ট্রেনিং প্রোগ্রামের দিন, দেখবেন অর্ধেক লোক আসে না। কি হয় কি না আপনাদের সাথে? সবাই খুব সিরিয়াস হয়ে গেছে। আমি যা বলছি, কারণ দেখুন 11 বছর ধরে আমি সেগুলো ফেস করেছি। আমি সমস্ত আয়োজন করে বসে রেখেছি, হয়তো টিকিটটাও তাকে কিনে দিয়েছি, স্যার আসুন না, তখন আমার নতুন নতুন বলেছি আপনি যদি আসেন আজকের প্রোগ্রামের পর আপনাকে লুচি আলুর দম বোঁদে সব খাওয়াবো, আসুন না স্যার। হীরক স্যার আসছে মিটিং করতে, ফোন করে বলছে স্যার ম্যাডাম আমার না আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে অ্যাক্সিডেন্ট হয়নি, তারপরে বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই জন্য আসছি না। মানে নিজেকে অ্যাক্সিডেন্টের কথা বলে দিচ্ছে, তারপরে মিটিং এ আসবে না। আপনি ভাবুন বাঙালি কিরকম ধরনের স্মার্ট। বিরিয়ানি খাওয়ানোর লোক দেখিয়েছি, তারপরেও লোকে আসেনি। কিন্তু তারা আজকে বলে কি তোরা এত সুন্দর বিজনেস করিস, এত গাড়ি চড়িস, আমাদেরকে তো তুই বলতে পারতিস আগে। আগে যদি বলতিস আমি ঠিক করতাম। কিচ্ছু করতো না। যার করার সে কোনো প্রলোভন ছাড়াই আসবে, তাকে কোনো প্রলোভন দেখাতে হবে না। আজকে পর্যন্ত আমার মনে হয় আমার আপলাইন আমাকে আজ পর্যন্ত একদিনও 1 কেজি মাটনও খাওয়াইনি, তারপরেও আমি বেস্টিতে টিকে আছি। আজকে আমাকে আপলাইন কোনোদিনও নেমন্তন্ন করে চা খাওয়াইনি, আমার আপলাইন শুধু আমাকে ইনভাইট করে আমাকে জয়েনিং করে চলে গেছিল, কারণ উনি থাকেন দিল্লিতে। ওনার হাজবেন্ড দুটো কিডনি ফেলিওর, ওনার ফ্যামিলি এতটাই ডিস্টার্বের মধ্যে রয়েছে যে দিদির সাথে আমাদের যোগাযোগটাই খুব বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কিন্তু তারপরেও আমি প্রতিদিন কাজ করি। আমি বসে থাকি না, আমার আপলাইন কখন আমাকে টিকিট পাঠাবে তারপরে আমি মিটিং এ যাব, আমার আপলাইন কখন আমাকে খাওয়াবে তখন আমি যাব। আমি শুনেছি এরকম কথা, অনেকে দুঃখ প্রকাশ করেছেন ম্যাডাম এসেছিল চা না খাইয়ে চলে গেছে, আমি আর পরের বারে মিটিং এ যাব না। বিজনেসটা কার? বিজনেসটা তো আমার। আমি চা না খাওয়ালেও যাব, চা খাওয়ালেও যাব। তো আমরা সবাই কি প্রস্তুত আছি? চলুন আর বেশি দীর্ঘায়িত করবো না। লাস্ট আরেকটা ভিডিও দেখাবো, কারণ আমাদের এই বিজনেসটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটিটিউড। কি দরকার? আমাদের লিডারশিপের মধ্যে একটা অ্যাটিটিউড আছে, ইয়েস অর নো? আমাদের ভেস্টিজিয়ানরা যখন হাঁটে, আমাদের ভেস্টিজিয়ানরা যখন ওঠে, তখন কিন্তু তার মধ্যে কি হয়, একটা স্পার্ক হয়। আপনার বিজনেসের মধ্যে আপনাকে কিন্তু কিছু জিনিসকে পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে অ্যাটিটিউড। দেখুন এই অ্যাটিটিউডের জন্য কত ধরনের চেঞ্জেস আসতে পারে। চলুন এটা একটা ভিডিও আর লাস্ট একটা ভিডিও দেখিয়ে আমার প্রোগ্রাম শেষ করব। একজন অন্ধ ব্যক্তি বসে আছে, ভিক্ষা করছে। কিছু মানুষজন আছেন যারা হেঁটে যাচ্ছে দোকান দিয়ে আর তাকে কিছু পয়সা দিচ্ছে। আমি অন্ধ, আমাকে একটু সাহায্য করুন। সবাই ওনাকে সাহায্য করছে। একজন মহিলা হেঁটে যাচ্ছিলেন, ফেরত এলেন, কিছু দিচ্ছেন উল্টো পিঠে। অন্ধ ব্যক্তি চেনার চেষ্টা করছিল কে। চলে গেলেন মেয়েটি, পয়সা বেশি করতে শুরু করলো। মেয়েটা আবার ফেরত এসছে, ও চিনে ফেলেছে। আমি একই জিনিস লিখেছি, শুধু একটু ঘুরিয়ে লিখেছি। It's a beautiful day and I cannot see it. এই পৃথিবীটা কত সুন্দর, আজকের দিনটা কত সুন্দর, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। জাস্ট একটুখানি ল্যাঙ্গুয়েজ করতে।
ফ্রেন্ডস, আপনার বিজনেসের মধ্যে যদি আপনি আপনার একটু ভাষাটাকে সুন্দর করেন, একটু ভাষাটাকে একটু ভালো করেন, লোকের সাথে যদি ভালো ব্যবহার করেন, প্রত্যেকের সাথে যদি একে অপরকে যদি একটু কাইন্ড হার্টেড ভাবে একটু গলা মিলিয়ে যদি কাজ করেন, এই বিজনেসটা আপনাকে একদম শীর্ষে নিয়ে পৌঁছতে পারে। কিন্তু আমরা কি করি, একটু টাকা রোজগার হলেই আমাদের মধ্যে একটু অদ্ভুত রকম একটা অহংকার সৃষ্টি হয়ে যায়, আমাদের মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড চলে আসে। আমরা একটু লেভেলে একটু বড় হয়ে গেলে আমাদের মধ্যে একটা কি হয়, অন্যরকম একটা জিনিস ক্রিয়েট হতে থাকে বাঙালির মধ্যে। প্লিজ এই বিজনেসে সেটা করবেন না। এই বিজনেসে সেটাই করুন যেটা ডুপ্লিকেবল। এই বিজনেসে সেটাই করুন যেটা সবাই আপনাকে কপি করবে, কারণ আপনাকে আপনার লিডারশিপকে এস্টাবলিশ করতে হবে। দেখুন, ওই অন্ধ ব্যক্তিটি লোকের কাছে সাহায্য চাইছিল বলে তার কাছে কিন্তু 1 টাকা 2 টাকা 3 টাকা করে পড়ছিল, আর যখন একটু ইমোশন দিয়ে দিল কথাটার মধ্যে যে এটা বিউটিফুল একটা দিন, কিন্তু আমি এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি না, সঙ্গে সঙ্গে কি হলো, ইমোশনের সাথে লোক আরো বেশি অ্যাটাচ হতে থাকলো। এই বিজনেসটা ইমোশনের, এই বিজনেসটা ভালোবাসার, এই বিজনেসটা আন্তরিকতায়। আজকে যে ভালোবাসা কবির ভাই বা আমাদেরকে তাজুল ভাই দিয়েছে, তার জন্যই কিন্তু এত দূর ছুটে আসা। আমাদের প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর কিছু লিডারদের স্যাক্রিফাইস করতে হয়, দিনের পর দিন বাড়ির রাস্তায় থাকতে হয় আমাদেরকে, কখনো লঞ্চে, কখনো বাসে, কখনো ট্রামে, কখনো প্লেনে, বিভিন্ন জায়গায় পরিবারকে ছেড়ে থাকতে হয়, কিন্তু একটাই জিনিসের উদ্দেশ্যে যে আমি যদি এই স্যাক্রিফাইসটা করি আপনারা ভালো থাকবেন। তাই এই বিজনেসটাকে আজকের পর থেকে মন দিয়ে ভালোবাসুন। আপনার কোনো ভুল ডিসিশন, আপনার কোনো ভুল চিন্তা ভাবনা যেন বিজনেসটাকে নষ্ট না করে দিতে পারে। আপনার একটা নেগেটিভ থট আপনার এই বিজনেসকে কিন্তু শেষ করে দিতে পারে। আপনার একটা নেগেটিভ চিন্তা ভাবনা, একটা নেগেটিভ পদক্ষেপ, একটা হঠকারিতা আপনার বিজনেসকে শেষ করে দিতে পারে। তাই আজকে যাওয়ার আগে আমরা শপথ করব, রাইট? শপথ করার আগে আমি একটা ভিডিও দেখাবো, যাতে করে আপনারা এরকম ধরনের ভুল কোনোদিনও যেন আপনাদের জীবনে না করেন। চলুন খুব মন দিয়ে এই ভিডিওটা দেখুন। লাস্ট একজন ভদ্রলোক এসছে, একটা সুন্দর পুতুল তৈরি করা আছে সেখানে। ভিডিওটাতে কি দেখাচ্ছে, একটা লোক, একটা ব্যক্তি এসছে যেখানে একটা সুন্দর মতো স্ট্রাকচার তৈরি হয়ে আছে একটা মিউজিয়ামে, সেখানে সমস্ত হলুদ আর লাল দিয়ে তৈরি, কিন্তু ওর কাছে অড মনে হয়েছে কি, ওই নীল কালারের যে বটনটা একটু অড লেগেছে। ও বলছে এত সুন্দর একটা হলুদ আর লালের কম্বিনেশনের মধ্যে একটা নীল রঙের এরকম একটা জিনিস কেন? ও কি করেছে, ওই নীল জিনিসটাকে তুলে নিয়েছে। যখনই ও তুলে নিয়েছে, পাশে যারা লোকজন ছিল তারা কিন্তু তাকিয়ে দেখছে যে এটা কি সর্বনাশ হলো। দেখুন কি সর্বনাশটা হয়। দেখলেন, ওই শিল্পীদের কত সুন্দরভাবে তৈরি করা একটা জিনিস, একটা শুধু বাটন যদি ওখান থেকে তুলে নিয়েছে, পুরো হার্ডওয়ার্ক, কতদিনের পরিশ্রম, সমস্ত কিছু জল। তাই আমরা মিস্টার বালির কথায় আমরা একটা কথা বলি, হাম গলতি সে ভি কোই গলত নেহি কর সকতে। আমরা ভুল করেও কোনো ভুল করতে পারবো না ভেস্টিজিয়ানরা, কারণ ভেস্টিজের সাথে কোটি কোটি পরিবারের পৃথিবী জড়িয়ে আছে, কোটি কোটি পরিবার আমাদের সাথে জড়িয়ে আছে। তাই আমরা কখনো কোনো ভুল সিদ্ধান্তকে হস্তক্ষেপ করতে পারবো না। যখন আমাদের সিও স্যার এসেছিলেন, যখন ভেস্টিজকে এস্টাবলিশ করতে 2019 সালে, আমাদেরকে প্রচুর লোক, আমাদের সিও স্যারকে প্রচুর বুদ্ধি দিয়েছিল। আমি কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু তারপরেও আপনারা যেহেতু একদম ক্লোজ ডোর মিটিং হচ্ছে আমি বলছি।
আমাদেরকে বলা হয়েছিল যে অনেক আন্ডারগ্রাউন্ড দিয়ে প্রোডাক্ট নিয়ে আসা যেতে পারে, অনেক ট্যাক্স ফাঁকি দিয়ে প্রোডাক্ট নিয়ে আসা যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে, প্লিজ করুন, তাহলে প্রোডাক্টের দাম কম হবে। কিন্তু আমাদের সিও স্যার বলেছিলেন যে আমরা থ্যাংক ইউ সো মাচ, আমরা বাংলাদেশে বিজনেস করবো না, চলে যাব তাও ভালো, কিন্তু আমরা কোনো খারাপ কাজ করে যেতে পারবো না, কারণ একটা জায়গায় খারাপ কাজ করলে সারা পৃথিবীর ভেস্টিজের এফেক্ট করবে। তাই আমরা কোনো ভুল কাজ করব না এমন যাতে আমাদের একটা ভুল সিদ্ধান্তে এতটা পরিবার, এতগুলো ভেস্টিজের ফ্যামিলির কোনো ক্ষতি হয়। তাই আমরা সবাই সৎ পথে থাকবো, সৎ কথা বলবো, সত্যি পথে চলবো, আর আমরা একদিন জয় করবো এই সারা বাংলাদেশ। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার শপথ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ।